ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভয় পাইও না। আমি আরজেড জাহির। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই চাই সুস্থ থাকতে, ভালো থাকতে, নিজেদের পরিচিত গণ্ডির মধ্যে সুরক্ষিত থাকতে। কিন্তু এই পৃথিবীতে কিছু গল্প এমনও থাকে যা আমাদের চিরচেনা বাস্তবতাকে এক লহমায় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আজকের প্রথম গল্পটা তেমনই এক গভীর রাতের কাহিনী, এক এমন জায়গার যেখানে জীবন আর মৃত্যুর আসা যাওয়া এত ঘন যে সেই স্থানগুলো যেন ইতিহাসের প্রতিটি দীর্ঘশ্বাস আর কান্নার ভার বহন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও তেমনই একটি জায়গা। দিনের আলোয় হাজারো মানুষের কোলাহলে মুখরিত থাকলেও রাতের নিস্তব্ধতায় এই হাসপাতালের করিডরগুলোতে নাকি অন্য এক অস্তিত্বের আনাগোনা শোনা যায়। আজ আপনাদের যে গল্পটা শোনাব সেটা আমারই এক শ্রোতা আরিফ, তার নিজের চোখে দেখা এক বিভীষিকাময় অভিজ্ঞতা। আরিফ তখন ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার ছিল। আরিফ খুবই বাস্তববাদী ছেলে। ভূত প্রেত বা অলৌকিক ঘটনায় তার তেমন বিশ্বাস ছিল না। কিন্তু মেডিকেলের রাতগুলো অন্যরকম। সেখানে জীবনচক্রটা দিনের থেকে আলাদা। ডেড বডি রুম থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি করিডর যেন জীবন্ত গল্পের মতো। আরিফের ইন্টার্নশিপের প্রথম দিকের ঘটনা। একদিন রাতে তার ডিউটি পড়েছিল পুরনো একটা ওয়ার্ডে, যেটা সাধারণত ব্যবহার হয় না। খুব বেশি গুরুতর রোগী না থাকলে এই ওয়ার্ডে রাখা হয় না। সেই রাতে ওয়ার্ডটা একদম ফাঁকা ছিল, শুধু দু একজনের দেখভাল চলছিল। আরিফ, রাত তখন প্রায় 2টো। ওয়ার্ডে রোগীর সংখ্যা কম থাকায় একটা নীরবতা বিরাজ করছিল। সে একটা পুরনো ফ্যান ঠিক করতে গিয়ে ওয়ার্কশপে গিয়েছিল। ফেরার পথে একটা লম্বা অন্ধকার করিডর পার হতে হচ্ছিল। করিডরটা দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা অনুভূতি দিত, রাতে তো আরও ভুতুড়ে লাগত। আরিফ হাঁটছিল, হঠাৎ তার কানে একটা ক্ষীণ শব্দ এলো, ফিসফিস ফিসফিস, অনেকটা কান্নার মতো। আরিফ প্রথমে ভেবেছিল তার কানে ভুল শুনছে, হয়তো ক্লান্তি। কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল। মনে হলো একটা ছোট্ট বাচ্চার কান্নার মতো আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু অত্যন্ত করুণ। আরিফ থমকে দাঁড়ালো। সে চারদিকে তাকালো। করিডোরটা একদম ফাঁকা, কোনো মানুষজন নেই। হাসপাতালে নিরাপত্তা কর্মীরাও হয়তো এই গভীর রাতে ঘুমে আচ্ছন্ন। কিন্তু কান্নাটা থেমে নেই। মনে হলো শব্দটা একটা নির্দিষ্ট কক্ষ থেকে আসছে, যেটা করিডোরের শেষ মাথায়। রুমটা সম্ভবত বহু বছর ধরে বন্ধ। আরিফ প্রথমে ভেবেছিল ফিরে যাবে, কিন্তু মেডিকেলের ছাত্র হিসেবে তার মনে একটা কৌতূহল জন্মালো। সে টর্চ জেলে ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেল। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সে অনুভব করল রুমের ভেতর থেকে যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে, আর কান্নার শব্দটা আরও স্পষ্ট হচ্ছে। সে দরজার ফাঁকা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু তার কানে স্পষ্ট ভেসে এলো, মা মা, একটি শিশুর অস্ফুট ডাক। আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত সেই জায়গা থেকে সরে এলো। পরের দিন সকালে আরিফ তার সিনিয়র একজন নার্সের সঙ্গে কথা বলল। নার্সটি অনেক পুরনো। আরিফ তাকে রাতের ঘটনাটা খুলে বলল। নার্সটি প্রথমে মৃদু হাসলেন, তারপর মুখটা গম্ভীর করে বললেন, ওই রুমটা, ওটা তো বহু দিন ধরে বন্ধ। ওটা একসময় পেডিয়াট্রিক ওয়ার্ড ছিল। বহু বছর আগে একটা ছোট মেয়ে ওই রুমেই মারা গিয়েছিল। তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে একাই মারা যায়। বলা হয় তার আত্মা নাকি এখনও ওখানে তার মাকে খোঁজে। নার্সটি আরও বললেন, ওই রুমের একটা অদ্ভুত ব্যাপার আছে। যখনই কোনো শিশু এই ওয়ার্ডে খুব অসুস্থ হয়ে পড়ে, তখন নাকি রাতের বেলা ওই রুম থেকে কান্নার আওয়াজ আসে। আরিফ ভয়ে জমে গেল। তাহলে সে যা শুনেছিল তা মনের ভুল ছিল না। সেদিন থেকে আরিফ রাতের বেলা কখনোই ওই করিডোরের দিকে যায়নি। আজও আরিফের কাছে সেই রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। তো ভাই ও বোনেরা, ঢাকা মেডিকেলের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটেছে? নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের গল্প আমরা তুলে ধরব এই চ্যানেলেই। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন cinepath.inbox@gmail.com এই ইমেল ঠিকানায়। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমাদের শুনছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম গল্পের ভয় আর রেশ কাটতে না কাটতেই চলুন ডুব দেই ঢাকারই আরেক ইতিহাসের পাতায়,
যেখানে আগুন শুধু ঘর পোড়ায়নি, পুড়িয়েছিল অসংখ্য জীবন আর রেখে গিয়েছিল এক চিরন্তন অভিশাপ। আমরা কথা বলবো পুরান ঢাকার নিমতলী অগ্নিকাণ্ড নিয়ে। 2010 সালের 3রা জুন ঢাকার পুরান ঢাকার নবাব কাটরার নিমতলী এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। আবাসিক ভবনে মজুত করা দাহ্য রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সরকারি হিসাব অনুযায়ী সেই রাতে প্রায় 124 জনেরও বেশি মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। নিমতলী আজও সেই ভয়াবহতার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। আজকের দ্বিতীয় গল্পটি সাকিব নামের এক তরুণ বিশ্ববিদ্যালয় ছাত্রের। সাকিবের কাকা নিমতলীর কাছেই থাকতেন এবং তিনিও সেই ভয়াবহ রাতের বিভীষিকা কাছ থেকে দেখেছিলেন। ঘটনার কয়েক বছর পর সাকিব একবার তার কাকাকে নিয়ে নিমতলীর সেই আগুনে পোড়া এলাকাটা দেখতে গিয়েছিল, যেটা পরে নতুন করে গড়ে তোলা হয়েছে। সাকিব আমার কাছে বলছিল, জাহির ভাই, আমরা যখন নিমতলীর সেই জায়গাটার কাছাকাছি পৌঁছালাম, তখন থেকে একটা অদ্ভুত চাপা গন্ধ নাকে আসছিল। পোড়া পোড়া, কিন্তু ঠিক পোড়া কিছুর গন্ধ নয়, যেন একটা পুরানো দুঃখের গন্ধ। জায়গাটা দেখে বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল, কিন্তু ভেতরে ঢুকতেই একটা অন্যরকম ভারী বাতাস অনুভব করলাম। কাকার সঙ্গে কথা বলতে বলতে সাকিব হাঁটছিল। তখন ছিল দুপুরের পর, মানুষের আনাগোনাও বেশ ছিল। হঠাৎ সাকিব খেয়াল করল একটা অস্পষ্ট কান্নার আওয়াজ তার কানে আসছে। প্রথমে সে ভেবেছিল হয়তো আশপাশের কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু শব্দটা যেন তার মাথার ভেতর থেকে আসছে। সে কাকার দিকে তাকালো। কাকা স্বাভাবিকই ছিলেন। কাকা তখন বলছিলেন, জানো সাকিব, এই জায়গাটায় বিয়ের আয়োজন চলছিল। কত মানুষ, কত স্বপ্ন, সব এক নিমিষেই শেষ হয়ে গেল। কাকার কথাগুলো যখন তিনি বলছিলেন, ঠিক তখনই সাকিব দেখল তার সামনে দিয়ে যেন ধোঁয়াটে কিছু দ্রুত গতিতে সরে গেল। এত দ্রুত যে সে ঠিক বুঝতে পারল না কি দেখল, কিন্তু তার মনে হলো ওটা ছিল একটি ছোট্ট মেয়ের অবয়ব। সাকিব নিজেকে সামলে নিয়ে চারিদিকে তাকালো। কাউকে দেখল না। সে ভেবেছিল হয়তো তার চোখের ভুল, কিন্তু পরের কয়েক মিনিটেই তার ভুল ভাঙল। সে এবার স্পষ্ট শুনল অনেক মানুষের চাপা গোঙানির শব্দ, যেন তারা কষ্ট পাচ্ছে, আর তার সঙ্গে মিশেছিল অসংখ্য নারীর আর্তনাদ। সাকিবের মাথা ঘুরতে লাগল। সে মনে মনে ভাবল, এগুলো কি সেই রাতের মানুষদের কান্না? একসময় সাকিব দেখতে পেল একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে দুজন মহিলা। তাদের শাড়িগুলো আগুনের শিখার মতো লালাভ, কিন্তু কোনো আগুন নেই। তাদের মুখগুলো ছিল বিকৃত, যেন যন্ত্রণায় কুঁচকে আছে। তারা দুজনেই শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলেন, সম্ভবত তাদের প্রিয়জনদের। সাকিব বুঝতে পারল এটা সেই রাতের ভয়াবহতার একটা প্রতিচ্ছবি। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। সে দ্রুত সেই স্থান ত্যাগ করে কাকার পিছু নিল। তো আরিফ এবং সাকিব দুজনের গল্পই আমাদের মনে করিয়ে দেয়, কিছু ট্র্যাজেডি বা দুর্ঘটনা কেবল ক্ষণিকের ধ্বংসযোগ্য নয়, তারা তাদের গভীর ক্ষতগুলো যুগের পর যুগ ধরে বয়ে বেড়ায়। মানুষের তীব্র কষ্ট, আকস্মিক মৃত্যু কিংবা অপূর্ণ আকাঙ্ক্ষা, এই সব কিছুই হয়তো কোনো একটা নির্দিষ্ট স্থানে একটা অদৃশ্য শক্তি হিসেবে রয়ে যায়, যা সময়ের পরিক্রমায় আবার নিজেদের জানান দেয়। ঢাকা মেডিকেলের নীরব ওয়ার্ড হোক বা নিমতলীর দগ্ধ মাটি, এই স্থানগুলো যেন ইতিহাসের পাতায় লেখা এক একটি ভৌতিক অধ্যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, আমাদের ইমেইলে জানাতে পারেন। ভয় পাইও না, আপনাদের গল্পের অপেক্ষায় রইল। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।